আমাদের চৌরাস্তাতেই আমরা দীর্ঘ বছর ধরে দেখছি প্রতি বছর একটা সময় আসে, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে উচ্ছেদ হয়। ঠিক উচ্ছেদের পরের দিন আবার পুনর্নির্মাণ হয়। কেন হয়? কাদের যারা জনপ্রতিনিধি হয় তারা আমাদেরকে বিপুল পরিমাণ আশা প্রত্যাশা স্বপ্ন দেখা, এটার পিছনে আড়ালে রাজনৈতিক অনেক বড় একটা ভ্যাকেন্সি থাকে। আসসালামু আলাইকুম। IGTV 24 এর নিয়মিত দর্শক যারা আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের একটি নতুন শো, যেটা হবে উন্মুক্ত আলোচনা। সেই উন্মুক্ত আলোচনার আজকের যিনি অতিথি আছে, আপনারা যারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন সোনারগাঁ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা আপনারা অনেকেই যাকে চিনেন, আপনাদেরই পরিচিত মুখ, যিনি একাধারে একজন লেখক এবং গবেষক ও একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, জনাব শিব্বির আহমেদ সাব্বির। আজকে তিনি হচ্ছেন আমাদের গেস্ট। ও ওনার কাছে আমরা আজকে সমসাময়িক কিছু বিষয় জানতে চাইব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে আমাদের সোনারগাঁয়ে এটা যুগের পর যুগ ধরে চলে আসতেছে, শুধু হয়তো কিছুদিন যাবৎ হয়েছে ফুটওভার ব্রিজ, এর পূর্বে ছিল রাস্তার যে বিড়ম্বনাটা, অর্থাৎ ফুটপাত দখলের যেই চিত্রটা ছিল, সেটা আমরা সোনারগাঁবাসী হিসাবে আমরা সবাই ভুক্তভোগী। এখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই উচ্ছেদ অভিযান চলে, তারপরে আমরা এমনও সময় দেখেছি যে একদিন পরেই আবার বসে গেছে, উচ্ছেদের একদিন পরে বসে গেছে, এরপরে আমরা অনেক সময় দেখি হয়তো বা এক সপ্তাহ পরে বসে, কিন্তু তারা কোনো না কোনোভাবে আবার বসেই যায়। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব, মুক্ত আলোচনা। আপনারা জানেন আমরা উন্মুক্ত একটা প্লেসে বসে আছি। তো আমরা জনাব শিব্বির আহমেদ সাব্বির সাহেবের কাছে প্রথমেই জানতে চাইব, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রথমে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই মাহে রমজানের মোবারকবাদ। বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে। রমজানের মাস, রহমতের মাস, বরকতের মাস। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমান, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ ভালো রাখুক, এই দুয়াই কামনা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ইন্ট্রো দেওয়ার জন্য। আমরা আপনার কাছে আজকে জানতে চাইব, যেহেতু আপনি খুব গবেষণালব্ধ লেখালেখি করে থাকেন, আপনার লেখাগুলা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গন বলেন, রাজনৈতিক মহল বলেন, সর্ব জায়গায় সমাদৃত এবং গ্রহণযোগ্য বলে গণ্য হয়ে থাকে বিদায় আমরা আজকে এই পর্ব শুরুই করেছি আপনার মাধ্যমে। তো আপনার কাছে জানতে চাইব, এই যে সোনারগাঁবাসী আমরা দীর্ঘদিন যাবৎ যে ভোগান্তিটাতে ভুগতেছি, আমাদের এই উচ্ছেদ অভিযান একটা নাটকীয় পর্যায়ে চলে গেছে। মানুষ এখন হাসে, অর্থাৎ যেদিন উচ্ছেদ অভিযান হয় পাবলিকের আপনার এই পোস্টগুলোর রিয়েকশন দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওখানে কতগুলো হাহারিয়েক দেওয়া থাকে। এর মানে হচ্ছে পাবলিক এখন আর এটাকে বিশ্বাস করতেছে না। এই যে বিশ্বাসের জায়গাটা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং এই উচ্ছেদ অভিযানে এর কার্যকর যে ভূমিকাটা, কি করলে আসলে এটা কার্যকর হবে এবং কারা এর পিছনে ইন্ধন থাকতে পারে বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন, এবং এর থেকে উত্তরণের উপায়, এই সর্বমোট বিষয়গুলি নিয়ে আপনি আমাদেরকে আজকে একটু দিক নির্দেশনা দিবেন এবং খোলা মনে আলোচনা করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটা স্বল্প জ্ঞানের মানুষ। যতটুকু দেখি সমাজে নিজের বিবেকের সাথে বিবেচনা করে হয়তো দুই চারটা বিষয়ে লিখি। সব বিষয়ে লেখা হয় না, তবে জ্ঞানের পরিধি আল্লাহ তাআলা তো এত পরিমাণ দেয় নাই যে সবকিছু তুলে ধরতে পারবো। যতটুকু সাধ্য আছে আমি লেখার চেষ্টা করি, আর বাস্তবতা নিজের ফিল থেকে লিখি। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে, লাগাটাই স্বাভাবিক। একটা বিষয় সবার কাছে ভালো নাও রাখতে পারে, আমার দৃষ্টিভঙ্গি অন্যজনের দৃষ্টিভঙ্গি এক না। তবে আপনি যে প্রশ্ন করছেন এটা আমাদের সমাজের না, এই ইউনিয়নের না, বা এই উপজেলার না, এই থানার না, এই জেলার না, এটা সারা বাংলাদেশের প্রবলেম। ফুটপাত দখল বাংলাদেশের সবচেয়ে বড় ভোগান্তি রাস্তাঘাটের মানুষের চলাফেরার জন্য। দৈনন্দিন যাতায়াতের দীর্ঘ একটা সময় এই যাত্রা বিরতি হয় বা মানুষ বাধাগ্রস্ত হয়, সময়ের অহেতুক ক্ষতি হয়। যে জায়গায় পৃথিবীর উন্নত দেশগুলো আগে গেছে সময়কে মূল্যায়ন করা, সেই জায়গায় আমাদের বাংলাদেশে সময়ের মূল্যায়ন নাই বললেই চলে। মানে অহেতুক রাস্তাঘাটে আপনার দেখা গেছে যানজটের কারণে হোক, ফুটের কারণে হোক, যেই কোনো কারণে হোক, ঘন্টার চেয়ে ঘন্টা সময় মানুষের লস হয়ে যেতেছে অফিস আওয়ারে, গুরুত্বপূর্ণ সময়গুলিতে। এতে করে মানুষের ভোগান্তি, লস, রাষ্ট্রীয়ভাবে লস সবই হইতেছে, কিন্তু এটার উত্তরণের কোনো
উপায় আমি দেখতেছি না, বা আমার দৃষ্টির মধ্যে আমি দেখতেছি না। বাংলাদেশ সরকার, স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে সম্মিলিতভাবে চেষ্টা করে, কিন্তু পরের দিন আবার এটা শুরু হয়ে যায়। এটা কেন হয়? আমার মতে, আমার যতটুকু বিশ্বাস যে সাধারণ জনগণ সবচেয়ে ভালো জানে, আমার থেকেও বেশি ভালো জানে সাধারণ জনগণ। কারণ এটার পিছনে আড়ালে রাজনৈতিক অনেক বড় একটা ভ্যাকেন্সি থাকে। আচ্ছা আচ্ছা। আপনারা জানেন, আসলে যারা জনপ্রতিনিধি হয় তারা আমাদেরকে বিপুল পরিমাণ আশা, প্রত্যাশা, স্বপ্ন দেখায়। আমরাও সেই স্বপ্নে বিভোর হয়ে তাদেরকে ভোট দিই। অনেক ক্ষেত্রে ভোট দিতে ভুল করি, অনেক সময় সঠিক ব্যক্তিকেও ভোট দিই। দুইটা জায়গায় মানুষ ফেল হয়। একটা, সঠিক ব্যক্তিকে ভোট দিলে এর আড়ালে আরো যারা থাকে, যারা এটার বেনিফিশিয়ারি, জি। ওরা আবার তাকে হস্তক্ষেপ করে তাকে থামায় দেয়। আচ্ছা আচ্ছা। যদি সে চেষ্টা করে ব্যক্তিগতভাবে, তাকে থামায় দেওয়া হইব। আর সে যখন দেখবো সে থামে যেতেছে, তখন অটোমেটিক সেও তাদের মতো হয়ে যাইব। তো এই ক্ষেত্রে এটা উত্তরণের সুযোগ খুব কম। আমাদের চৌরাস্তাতেই আমরা দীর্ঘ বছর ধরে দেখছি, প্রতি বছর একটা সময় আসে, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে উচ্ছেদ হয়। ঠিক উচ্ছেদের পরের দিন আবার পুনর্নির্মাণ হয়। কেন হয়? কাদের নির্দেশে হয়? জি। এটা আমাদের সাধারণ জনগণ সবাই জানে, সবাই চিনে, নাম বলার দরকার নাই। আসলে এটার মূল বেনিফিশিয়ারি কারা? এখানে বসলে কে বেনিফিট পায়? দল যে থাকুক, চাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে ক্ষমতায় থাকুক, মূল বেনিফিশিয়ারি কিছু ব্যক্তি হয়, চেহারার পরিবর্তন হয়, কিন্তু কার্যক্রম একই। ব্যক্তির পরিবর্তন হয় রাজনৈতিক দল পরিবর্তনের কারণে, বাস এতটুকুই। আর রাজনীতিবিদ হোক বা জনপ্রতিনিধিরা হোক, তাদের মন প্রাণ দিয়ে তারা চেষ্টা করে জনগণের জন্য কিছু করার, কিন্তু সর্বোপরি পারে না। এই কারণ তারা কর্মীর উপর ডিপেন্ড করে। তারা বোর্ডে পাস করতে হয়। বোর্ডে পাস করতে হলে কর্মীদের হাতে রাখতে হয়। কর্মীদের হাতে রাখতে হলে তাদেরকে চলার ব্যবস্থা করে দিতে হয়। যারা রাজনীতিতে করে, এখন তো রাজনীতি হয়ে গেছে বেকার মানুষের বা সমাজের একটা নন সচেতন মানুষের, বিশেষ করে অসচেতন মানুষের জন্য রাজনীতিবিদ। একটা সময় আমরা ছোটকালে যারা দেখতাম বা ইতিহাস যারা পড়তাম, বিজ্ঞ ব্যক্তিরা, রাষ্ট্রের সবচেয়ে সুচিন্তিত ব্যক্তিরা, বিজ্ঞ ব্যক্তিরা রাজনীতি করত, যারা শিক্ষার সর্বস্তরে ছিল, তারা রাজনীতি করত। এখনকার দিনে রাজনীতি এখানে নাই। এখনকার দিনে বেশিরভাগ দেখবেন আপনার এই ছাত্র দলের হোক, যুব দলের হোক, ছাত্রলীগ হোক, যুব দল হোক, অন্যান্য ছাত্র সংগঠন হোক, অন্যান্য দলের, এদের মধ্যে প্রগতিশীল চিন্তা ভাবনা খুব কম, গবেষণা কম, রাষ্ট্র নিয়ে থিঙ্কিং কম। তাদের শুধু চিন্তা থাকে, আমি 5 বছর রাজনীতি করব, আমার ফিউচার করতেই হবে, 5 বছর পর আমার দেশ ছেড়ে পলাইতেই হবে। কারণ রাজনীতির প্যাটার্নটা দেশে এরকম হয়েছে, পলানের রাজনীতি। যতদিন ক্ষমতায় থাকে সে স্টেবল থাকে, জুলুম করে, স্ট্রিম রুল চালায়। যখন ক্ষমতা হস্তান্তর করে তখন পলানো ছাড়া কোনো উপায় থাকে না। তো কাজেই তারা 5 বছর যেই কোনো উপায় খোঁজে যে টাকা কামাইতেই হবে। তো ওই আপনি যতই উচ্ছেদ দেখেন, সেফ এক্সিটের জন্য, হ্যাঁ, সেফ এক্সিটের জন্য তাদের একটা ব্যালেন্স দরকার। কারণ 5 বছর 10 বছর হোক, তাদের তো একটা মেয়াদ, আবার মামলা হামলা, বাড়িঘর ছাড়া থাকতেই হবে, ওই সময়টা তো রিকভার করতেই হবে। আচ্ছা আচ্ছা। ওই ব্যালেন্সটা যদি জমাইতে পারে তো রিকভার কোনো টেনশন নেই। হ্যাঁ। তো এই জন্যই যত অবৈধ আপনি ইনকাম দেখেন, মূলত হচ্ছে তাদের এই রাজনৈতিক সোর্স থেকে ইনকাম করার যে চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষের মধ্যে মেন্টালিটি ঢুকে গেছে। এইটা যতদিন ঠিক না হতেছে, এতদিন আপনি যতই ফুড উচ্ছেদ করেন, যতই আপনি রাস্তার এই যানজট নিরসন করতে চান, জনমানুষের দুর্ভোগ কমাইতে চান, এটা পসিবল না। আচ্ছা, জনাব শিব্বির আহমেদ সাহেব, আমরা জনতার কাতার থেকে আপনাকে একটা বিষয় অবগত করতে চাই। আমি কিছুদিন আগে ফুটওভার ব্রিজ নিয়ে একটা ভিডিও করেছিলাম, যদিও ওইটা তেমন কোনো প্রতিবেদন ছিল না, আমি জাস্ট সত্যটা তুলে ধরেছিলাম। তো সেখানে অধিকাংশ জনগণ এরকম একটা মতামত দিয়েছেন যে এখানে যারা হকার আছে তাদেরকে যেন পুনর্বাসিত করে তারপরে উচ্ছেদ করা হয়। তো আপনি কি আসলে কি মনে করেন যে তাদেরকে যদি পুনর্বাসিত করা হয় তাহলে কি তারা আর বসবে না, এরকম কিছু? এটা আসলে একটা মানুষের অনেকটা, কি বললি, মানে শব্দটা কি দিয়ে বোঝানো যায়, আমি একটু ব্যাখ্যা সাপেক্ষে বলি, ছোট কথা যেহেতু বোঝানো যাবে না। আমরা মনে করি নদীর এই প্রান্তে যারা আছে ওই প্রান্তে সর্বসুখ, আবার ওই প্রান্তে যারা আছে ওই প্রান্তে সর্বসুখ। এটা আসলে কেউ সুখী না। আচ্ছা আচ্ছা। আপনারা তো ভাবতেছেন এখানে হকারদের আবার পুনর্বাসন করব, তারপর এটা সমাধান হয়ে যাবে, আবার নতুন হকার আসবো। গভর্নমেন্টের কাছে এত পরিমাণ জায়গা নাই যে নতুন হকার আসলে তাদেরকে আবার পুনর্বাসন করা যাবে। আপনি বঙ্গ মার্কেট দেখেন, ঢাকায় বঙ্গ মার্কেট ছিল হকার মার্কেট,
কিন্তু এই জন্য কি ঢাকা হকারি বন্ধ হয়ে গেছে, কোনো ফুড কি দখল বন্ধ হয়ে গেছে? এটা কি পসিবল? এটা পসিবল না। আরো বেড়ে গেছে। কারণ আপনাকে আগে জনগণের মান উন্নয়ন করতে হবে, রুট লেভেল থেকে মানুষের দারিদ্রতা কমায় আনতে হবে। আজকাল মানুষ দারিদ্রতার কষাঘাতে যা মানে মানুষ মনে করে একটা ছোট থেকে ছোট কাজ করতে হইব, তার অটো চালাইতে হয়, ছোটোখাটো ব্যবসা করতে হয়। একটা ব্যবসা করতে গেলে তার অ্যাডভান্স লাগে, দোকান ভাড়া লাগে, এটা তার পসিবল হয় না। তখন কি করে ফুটে কোনো 2 স্টার 100 টাকা হয়তো দেওয়া লাগে, দিলে তার সারাদিনে যদি 1000-2000 টাকা বিক্রি করে, ওইখান থেকে তার হয়তো সর্বোচ্চ 500-600 টাকা লাভ থাকে, তার সংসারটা কোনো রকমে চলে। তো ওই ব্যক্তির পক্ষে তো পসিবল না যে আপনি হকারে পুনর্বাসন করবেন। এটা কোনো গভর্নমেন্টের কোনো, যেই গভর্নমেন্ট ক্ষমতা থাকবো, ওই রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে থাকবো, তারা দেখবেন অ্যাডভান্স নিব, তারা ভাড়া নিব। হকারদের কি আসলে কি ওই হকারদের দেওয়া হয় যারা 100 টাকা দিয়ে ফুটে দোকান পাতে? না, ওই দেখবেন মার্কেটের যারা দোকানি, যারা বড় বড় ব্যবসায়ী, তারা আবার ওই হকারের ওই মার্কেটে এসে দোকান নিব। অ্যাকচুয়ালি যদি মূলত যারা হকার, যারা 100 টাকা দিয়ে দোকান পাইতে নিত, তাদের কষ্ট হয়, তাদেরকে লিস্টেড করে যদি হকার মার্কেটের পুনর্বাসন করেন, তাইলে তাদের কমে আসবো তাদের সংখ্যা। কিন্তু তারা তো পাইবো না, পাইবো তো ওই যে আপনার যারা ভিতরে যারা রাজনীতিবিদদের মধ্যে, যারা রাষ্ট্র বা সমাজ বা আপনি বলেন স্থানীয় রাজনীতিবিদ যারা পরিচালনা করে, তারাই এটা মেনটেন করে। তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তাদের কাছ থেকে নেয়, একটা বড় অঙ্কের অ্যামাউন্ট নেয়, আচ্ছা। যেটা একটা হকারের পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ। অ্যাকচুয়ালি তো হকাররা পায় না পুনর্বাসন, হকার পুনর্বাসন এগুলো আমরা বলতে পারি, কিন্তু নিব একটা ভালো এবিলিটি যাদের আছে, ওইখানেও একটা অ্যাডভান্স আছে, ওইখানে একটা দোকান ভাড়া আছে। আপনি বলেন যে সর্বমোট 1000 টাকার একটা মাল নিয়ে বসছে একটা হকার, তার কি পসিবল মাসে 2000 টাকা ভাড়া দিয়া, 10,000 20,000 টাকা অ্যাডভান্স দিয়া তার পক্ষে দোকান বসা সম্ভব? তার পক্ষে সম্ভব 50,000 1 লক্ষ টাকার মাল তোলা সম্ভব না। তা আপনি হকার পুনর্বাসন কিভাবে করবেন? সে 20টা ব্রাশ নিয়ে বসছে, 10টা চিরুনি নিয়ে বসছে, 10টা লেজার নিয়ে বসছে, এরকম ছোটখাটো জিনিস নিয়ে বসছে, এরকে আপনি কিভাবে পুনর্বাসন করবেন? তো সর্বমোট মালই আছে 2000 টাকা। তাহলে আপনি তাহলে কি বলতে চাচ্ছেন যে তাহলে তার জন্য করণীয় কি? মানে তার ব্যক্তিগতভাবে আপনার এইখানে এখানে বসবে? আমার বক্তব্য হচ্ছে, এখানে কোনো মায়া দেখানোর সুযোগ নেই। আচ্ছা আচ্ছা। জনমানুষের দুর্ভোগ সৃষ্টিকারী সে যেই হোক, যত নিম্ন শ্রেণী হোক, তাকে পুনর্বাসন এগুলি গাল গল্প বলা যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রয়োজন একটা জিনিস করতে পারে, সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন একটা হাট করতে পারে। হকারদের জন্য একটা হাট নির্ধারিত প্লেসে একটা সামান্য পরিমাণ খাজনা আদায় করে তাকে বসতে দিতে পারে, বা একটা খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায় বাজারের মধ্যে করে দিতে পারে। একটা মাঠ, অনেক মাঠ আছে, খেলার মাঠ পড়ে থাকে যেখানে খেলাধুলা হয় না, স্কুলের মাঠ আছে, বিভিন্ন মাঠ আছে, হাটের সিস্টেম করে দিতে পারে। কিন্তু আপনি হকার কোনোভাবে বন্ধ করতে পারবেন না। এখানে স্টিম রুলার চালাই দিব গভর্নমেন্ট, এখানে জিরো টলারেন্স, যে কোনোভাবে কোনো মায়া দেখানোর সুযোগ নেই। এখানে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো মায়া দেখানোর সুযোগ নেই। হ্যাঁ, হকারদের পুনর্বাসনের চেষ্টা করতে পারেন, কিন্তু রাজনৈতিক নেতাদের মুক্ত রাখতেই হবে। ওইখানে আপনার মানে সঠিক গবেষণা করে, খুঁজা তালিকা করে সঠিক গরিবদেরকে যদি আপনি দিতে পারেন বিনামূল্যে, কোনো পরিমাণ অর্থ অগ্রিম দেয়া ছাড়া, নামে মাত্র ভাড়া দিয়ে যদি পুনর্বাসনের একটা করতে পারবেন, ধরেন একটা টিন দিয়ে করে দেন, একটা ছাপড়া দিয়েই করে দেন, নামকে ওয়াস্তে করে দেন, পুনর্বাসন যদি করেন, কিন্তু কোনো পরিমাণ নির্দিষ্ট অ্যামাউন্ট যদি অ্যাডভান্স যদি তাকে দেওয়া হয়, বা তাকে ভাড়া এরকম চাপায় দেওয়া যেটা তার ইনকামের বাইরে, তাহলে তো সে নিতেই পারবে না। তাইলে সে আবার হকার আইসা বসবে। হ্যাঁ, হকার পুনর্বাসন একটা রাস্তা, এটা একটা সামান্য ক্ষুদ্র একটা মিনিমাম একটা পার্সেন্ট, অর্থাৎ 10% সর্বোচ্চ এটা কভার করবো, বাকি 90% ওই আগেরটাই থাকবো। কিন্তু এখানে আপনার জিরো টলারেন্স, এখানে হকারদের কোনো ছাড় দেওয়া যাবে না। এই সমস্ত জনদুর্ভোগ সৃষ্টিকারী জায়গাতে কোনোভাবে হকার বসানো যাবে না। বাকি তাদের গভর্নমেন্টের উচিত তাদের জন্য বিকল্প কি চিন্তা করা, তাদের জন্য নির্দিষ্ট একটা হাট করে দেওয়া, সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন। তারা একটা নির্দিষ্ট গাড়ি নিয়ে চলতে পারে, একটা হকারদেরকে একটা গাড়ি দিয়ে দেওয়া, রাষ্ট্রীয় উদ্যোগে দেখ, অথবা রাজনীতিবিদদের লিস্টেড করে গ্রামে গ্রামে 1-2 জন করে একটা গাড়ি দিয়ে দেখ, সে গাড়ি বিক্রি করুক, বাড়ি বাড়ি বিক্রি করুক, তার তো এই পুনর্বাসনের দরকার পড়ে না। হ্যাঁ, যেমনটা এই বিষয়টা কিন্তু আমরা উন্নত রাষ্ট্রগুলোতেও দেখে থাকি। তারা রাষ্ট্র যতই উন্নত হোক না কেন, যত পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমরা ওই রাষ্ট্রেরই নাগরিকদের দেখেছি, তারা সুন্দর একটা ভ্যানে করে তারা নির্দিষ্ট
তাদের সময় আছে এবং সীমাবদ্ধতা আছে। জি, যেই সিটির মানুষ ওই সিটিতে তারা ব্যবসা করবে, ব্যবসা করে। তারা ওইভাবে করতেছে, না কোনো যানজট ওইখানে তৈরি হয় এর ফলে, বা জনবিপত্তি বা জনদুর্ভোগেরও সৃষ্টি হয় না। তো আপনি কি বলতে চাচ্ছেন যে ওই ধরনের কোনো একটা ব্যবস্থার মধ্যে তারা চলে গেলে এটা কমতে পারে? হ্যাঁ, 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 সেটাই আমি এটাই বলতেছি যে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক। পুনর্বাসন আসলে এটা হয় না, এটা পসিবল না। এটা রাজনীতিবিদদের হাতে যাবেই, তাদেরকে অ্যাডভান্স নেওয়া হবে, একটা বিপুল একটা অ্যামাউন্ট বা লবিং এ পাবে তাদের কর্মী যারা থাকে। আচ্ছা, আপনি কি শিববির আহমেদ সাহেব এটা মনে করেন কিনা যে এই যে উচ্ছেদ অভিযান, এই অভিযানে যারা বেনিফিশিয়ালি অর্থাৎ যারা বেনিফিট প্রাপ্ত তারা পুনরায় আবার লাভবান হয়, এরকম কিছু মনে করেন কিনা? হ্যাঁ, আমরা তো বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে, লেখনীর মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে আমরা তো আর ওইরকম সাংবাদিক না বা গোয়েন্দাও না যে অ্যাকচুয়ালি কারা বেনিফিশিয়ারি হয়। তবে আমরা দেখি, আমরা চোখে দেখি, সমাজে চলাফেরা আছে, উঠা বসা আছে, সমস্ত লেভেলের মানুষের সাথে আছে, ব্যবসায়িকদের সাথে, রাজনীতিবিদদের সাথে, তাদের সাথে কথা হয়, আলোচনা হয়। বিভিন্ন সাংবাদিক ভাইদের সাথে অনেকে মুখে বলতে পারে না, ফেসে আসলে কালার হয়ে যাবে। আজকে আমি একটা কথা বলবো, কালকে আমার বিরুদ্ধে একটা লেখালেখি হইতে পারে বা আমার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হইতে পারে। এই জন্য সত্য কথা সব বলতে চায় না। সত্য বলতে গেলেই কারো না কারো কাছে ক্ষতিগ্রস্ত হইতে হয়। এখন কে চায় শত্রু হইতে? ভালো মানুষ তো কারোর সাথে যাইতেই চায় না, ফিকশনে যাইতেই চায় না ভালো মানুষরা। তারা চায় স্বাভাবিক পরিবার নিয়ে জীবনযাপন করব। আর যারা একটু রাগী মানুষ, তারা হয়তো কথা বলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দেখেন, এটা অহরহ ওই সাংবাদিক মেরে ফেলাই দিছে, ওই রিপোর্টারে মেরে ফেলাই দিছে, অমুক পুলিশ কর্মকর্তারা মেরে ফেলাই দিছে, এটা হইতাছে সমাজে। তো এই ক্ষেত্রে সবাই সত্য বলতে একটু ভয় পায়। আর অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি আছে, আমরা কম বেশি বুঝি যেটা। ধরেন আপনি একটা দোকান থেকে একটা অ্যাডভান্স নিছেন, সে 6 মাস দোকানদারি করছে, এখন উচ্ছেদে ভেঙে ফেলছে, এখন আবার নতুন করে করবো না, নতুন করে করতে গেলে আবার অ্যাডভান্সটা তাকে দিতেই হবে। সে বলবে আমি তো ক্ষতিগ্রস্ত, আমি তো কিছু করি না, সরকার নিচ্ছে গা, আর তুমি তো জানি এখানে আসছো। আর ওই ব্যক্তি মনে করে আমার তো এছাড়া আর উপায় নেই, আমার তো এতটুকু অ্যাবিলিটি নেই যে আমি একটা মার্কেটে দোকানি করবো বা একটা মিনিমাম একটা প্লেসে নিয়ে দোকানি করবো, ওই ক্ষমতা আমার নাই। যেহেতু এখানে ফুড একটা খরচ কম, আমি প্রতিদিন যদি 1,500 টাকা ইনকাম করি, 200 টাকা যদি দিতে হয়, 300 টাকা যদি, আমার 1200 টাকা থাকতেছে। ওই লাভের চিন্তা করে তারা বারবার দিতেছে, কিন্তু লাভবান কারা হইতেছে এটা আমরা খুব ভালো করে জানি, এবং আমাদের সমাজও খুব ভালো করে জানে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার আমাদের সুযোগ নাই। আচ্ছা, অর্থাৎ আমরা এটাও দর্শক বুঝতে পারলাম, জনাব শিববির আহমেদ সাহেবের আলোচনা থেকে উঠে আসলো, সেটা হচ্ছে উচ্ছেদ হলেও এখানে কিন্তু উপকারভোগী তারাই হচ্ছে যারা তাদেরকে পুনরায় আবার বসায়, তারা আরো বেনিফিশিয়ালি হচ্ছে। অতএব শিববির আহমদ সাহেব আমাদেরকে যেই দিক নির্দেশনাটা আপনি দিলেন যে হকারদেরকে বিকল্প ব্যবস্থা তৈরি করে দেয়, অর্থাৎ তাদেরকে আবার পুনর্বাসিত করলে সমস্যা দূরীভূত হবে তো দূরের কথা, বরঞ্চ আরো বাড়ার সম্ভাবনা আছে। জি, জি, অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলির মতো তারা যদি বিকল্প একটা ব্যবস্থা, একটা চলন্ত গাড়ি হতে পারে, একটা ফুডকার্ট হতে পারে, এরকম কিছুতে যদি তাদেরকে দেয়া যায় তাহলে হয়তো ভালো হতো, অথবা খোলা যে জায়গাগুলো সরকারি খালি আছে সেখানে বসাই দিলে ভালো হতে পারে। এরকম একটা আমরা আজকের আলোচনা আমরা একটু সংক্ষিপ্ত করব, কারণ শিববির আহমেদ সাহেব অনেক ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় দিছে। তবে সর্বশেষ দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জনাব শিববির আহমেদ সাহেব শেষ জামানা নিয়ে উনি খুব চমৎকার একটি লিখনী, চমৎকার একটি বই শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছেন, যেটা আমরা জানতে পেরেছি মিডিয়ার কল্যাণে। তো আমরা আজকে শেষ আমরা বার্তাটা ওনার কাছ থেকে এটা নিয়েই শেষ করব আমরা। জনাব শিববির আহমেদ সাহেব, আপনি যেই শেষ জামানা নিয়ে যে সুন্দর একটি চমৎকার লিখনী আমরা হয়তো জাতি পেতে যাচ্ছে আপনার মাধ্যমে, আপনার হাত ধরে হয়তো আল্লাহ তাআলা এই খেদমতটা নিবেন, তো সেই বিষয়ে আমাদেরকে যদি একটু বলতেন যে কবে নাগাদ এই বইটা আমাদের হাতে আসতে পারে বলে আপনি ধারণা করছেন বা আপনি সময় নির্ধারণ করেছেন, এবং কোন কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন, একটু সংক্ষেপে। একটু সত্যি বলতে আপনাদেরকে আমি প্রথমে বলতেছি, এখনো বলি যে আল্লাহ আমাকে এই পরিমাণ জ্ঞান দান করে নেই যে আমি একটা বই লিখতে পারি। তো আমি দীর্ঘ 14 বছর হয়েছে এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করি, দেখাদেখি করি, পড়ালেখা করি। একটু সময় পাইলে, সুযোগ পাইলে আমি শেষ জমানা নিয়ে একটু বেশি পড়ালেখা, আমার স্টাডি আছে। দীর্ঘ সময় ধরে আমি এই পথে যাত্রী। আমি ফেসবুকে দীর্ঘ প্রায় 43টা পর্ব লিখছিলাম একটা সময়। তখন এলোমেলো ছিল, জ্ঞানের কমতি ছিল, অনেক কিছুই জানতাম না, অনেক তথ্য ছিল, অনেক ইনফরমেশন ভুল ছিল, বা সঠিক সূত্র থেকে নিতে পারিনি, কিছু লেখা আবেগে আসছে। তো একটা সময় এখন আসছি, এবার একটা চিন্তা করছি যে দীর্ঘ এক পথ চলার পর একটা
জায়গাতে আসছি, সঠিক একটা জায়গাতে আসছি। আশা করি অনেকটাই শুধরানো এবং মানুষ একটা ভিন্ন কিছু জানবে, যার ভিত্তি কোরআন, হাদিস, বিজ্ঞান এবং ইতিহাস। এখানে সামান্য পরিমাণ কোনো আবেগ নিয়ে কথা নাই, আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নাই। বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা ইনফরমেশন আমি তুলে ধরছি এবং একটা চেইন মিলানোর চেষ্টা করছি। অথেন্টিক সোর্স থেকে। হ্যাঁ, অবশ্যই অথেন্টিক সোর্স এবং প্রত্যেকটা প্রুফ করা। এমন কোনো ইনফরমেশন নাই যেটা আমার মনের থেকে দেওয়া, বা এমন কোনো তথ্য, এমন কোনো কথা আমি বলি নাই যেটা আমার মন গড়া হইতে পারে। আচ্ছা আচ্ছা। আমি মোটামুটি ঐতিহাসিক এবং ইতিহাস, বিজ্ঞান, ইসলাম, কোরআন এবং হাদিস থেকে আমি একটা সমন্বয় করে একটা জায়গাতে নিয়ে আসতে চাচ্ছি এবং নিয়ে আসছে। আমার বিশ্বাস এটার পড়ার পরে আপনার ভিতরে কোনো কনফিউশন থাকবে না। আর আমার মূল ফোকাস ছিল শেষ জমানা এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে। আচ্ছা আচ্ছা। তো আশা করি যদি এই বইটা কেউ পড়ে, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আর কারো থাকবে না, কনফিউশন থাকবে না। এটা তারা নিজেরা বুঝতে পারে, যদিও একটা সময় আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। আমি হয়তো যতই লিখি, আমি যতই পজিটিভ ধারণা দেই, বা আমি বিজ্ঞান, কোরআন, হাদিস থেকে যতই সঠিক ইনফরমেশন দিই, আল্লাহ যতক্ষণ মানুষকে চিনার ক্ষমতা না দিবে ততক্ষণ চিনবে না। জি। আর স্বাভাবিক আমার দৃষ্টিভঙ্গি সকলের দৃষ্টিভঙ্গি মিলবে না। আশা করি এটা একটা কন্ট্রোভার্সিরও সৃষ্টি করবে, কারণ যেহেতু একটা কন্ট্রোভার্সি আলোচনা এটা। এখানে অনেকে যুগ ধরে চলে আসছে, যুগ ধরে চলে আসছে এবং এটা নিয়ে খুব কম গবেষক এটা নিয়ে গবেষণা করছে। তো আমার বিশ্বাস আমি এখন বইটা শেষ পর্যায়ে আসছি এবং প্রিন্টিং এর অবস্থায় আছি। কবে নাগাদ দর্শক এটা? কবে নাগাদ বলতে গেলে আমি অলরেডি একটা পাবলিকেশনের সাথে যোগাযোগ করছি, উনি আমাকে একটা অ্যামাউন্ট দিছে, অ্যামাউন্ট একটা হিউজ। আচ্ছা আচ্ছা। আমি প্রথমে চাচ্ছিলাম মিনিমাম 500 পিস 4 কালারের, এই 4 কালারের অফসেট পেপার, তো একটু কস্টে এবং প্রতিটা বই অনেক কস্টেবল। 4 কালার দিকে 4টা ডাইস করতে হইব প্রতিটা পেজের, তার জন্য একটু খরচ বেশি, একটা অ্যামাউন্টও হিউজ। তো আমি একটু আর্থিকভাবে একটু প্রবলেমও আছি। আমি যদি কাটা উঠতে পারি শীঘ্রই করব, বা যদি আমাকে এরকম কেউ একজন স্পন্সর আসে যে না উনি একটা ভালো একটা কাজে নিজেকে ইনভলভ করার জন্য, যে একটা সওয়াবের কাজে অংশীদারি হব, যদি এরকম কাউকে পাইয়ে যাই তাইলেও আমি চেষ্টা করব দ্রুত করার জন্য। আর ব্যক্তিগত উদ্যোগে আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, আশা করি প্রবলেম আল্লাহ সলভ করলে ইনশাল্লাহ। আর যদি সর্বশেষ না পারি তাহলে পিডিএফ আকারে আমি অনলাইনে আসবো। আমি প্রিন্টিং আকারে চাইছিলাম, যদি আমাকে আল্লাহ ওই সুযোগ না দেয় তাহলে পিডিএফ আকারে ইনশাল্লাহ সবার মাঝে ছেড়ে দেওয়া। মানুষ মাত্রই ভুল হয়, আমি দীর্ঘ আলোচনায় হয়তো কথার ফাঁকে কোথাও ভুল হয়ে যেতে পারে, কোনো মিস ইনফরমেশন হতে পারে, বা আমার চিন্তাধারায় ভুল থাকতে পারে। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই চিন্তাধারাকে, ভুলটাকে সঠিকভাবে দেখে আমাকে ভুলটা ধরাই দিবেন, সংশোধনের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো ভালো সুচিন্তিত মতামত থাকে আমাকে দিবেন, হয়তো আমি চেষ্টা করবো আমার মতকে পরিবর্তন করার জন্য। কারণ আমরা সবাই চাই আমাদের দেশ, আমাদের সমাজ শান্তিতে থাকুক, আমরা সবাই নিরাপদে থাকি, আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমাদের শেষ কথা। যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আশা করি আমরা শেষ জামানার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আমরা জানি শেষ জামানার যে ধোঁকাটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফিতনা। তো সেই ফিতনা কাটিয়ে ওঠার জন্য এবং সেই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য যে রাস্তাগুলা, এটা হচ্ছে তথ্যভিত্তিক গবেষণা। এবং আমরা যতটুকু জানি যে দাজ্জাল সম্বন্ধে এবং ইয়াজুজ মাজুজ তাদের পরিচয় জানা, যাদের কাছে তাদের পরিচয়টা থাকবে তারা হয়তোবা তাদেরকে শনাক্ত করতে পারে যদি জীবদ্দশায় পাওয়া যায়। তো আশা করি অবশ্যই জনাব শিব্বির আহমেদ সাব্বিরের এই লিখনিতে ভালো একজন স্পন্সর করবেন আপনারা। আমি আশাবাদী ইনশাল্লাহ এই ন্যাক কাজে অবশ্যই আপনি কাউকে না কাউকে পেয়েই যাবেন, যেহেতু আপনি আল্লাহর উপর ভরসা করেই চলেন। আমরা আপনার জীবনযাপন লাইফস্টাইল দেখে যতটুকু জানতে পেরেছি, আশা করি ইনশাল্লাহ এরকম একজন ভালো মানের স্পন্সর যিনিও চায় পরকালে মুক্তি। আসলে আল্লাহ তো সম্পদ আমাদের সবাইকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, সেই সম্পদ আমরা কে কোন কাজে ব্যয় করতেছি। তো ইনশাল্লাহ হয়তো এরকম একজন ভালো মানের স্পন্সর পেয়ে যাবেন, সেই কামনাই করি। আর আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব শিব্বির আহমেদ সাব্বির, আপনি আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এবং দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত সুন্দর সময়, আপনাদের গুরুত্ব এবং মূল্যবান সময় আমাদেরকে দিয়ে পুরো আজকের এই পর্বটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।